চায়নাতে আবার কেউ ডাক্তারি পড়তে যায় নাকি? সেখান থেকে এসে সফল ডাক্তার হওয়া কি সম্ভব? চলুন জেনে নিই একজন ভারতীয় যার 5 বছরের জার্নি চায়নাতে কেমন ছিল। আজকে আমাদের সাথে আছে ডক্টর অশেষ কর্মকার, মালদা থেকে। হ্যালো ডক্টর। হ্যালো। আমরা জানতে চাই আপনার ওভারঅল জার্নি কেমন ছিল, কেন চায়না আপনি চুজ করলেন, ওখানকার পড়াশোনা, খাওয়া দাওয়া, ক্যাম্পাস কেমন ছিল? অ্যাকচুয়ালি চায়না চুজ করার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ার ডোনেশন সিস্টেম আর হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। এখনও আমাদের দেশে টোটাল নাম্বার অফ সিটস আমাদের এখানে অনেক কম, এবং যাতে অনেকজনই যাদের স্বপ্ন থাকে ডাক্তারি হওয়ার জন্য, তারা বাই বাই অ্যাট এনি কস্ট তারা ডাক্তার হতে চায়। এবং তাদের ড্রিম প্রফেশন যাদের ডক্টর হওয়া, নামের সামনে একটা ডক্টর ট্যাগ, যেটা যেটা অনেকজনই পছন্দ করে এবং এটা একটা অনেকটা নেশার মতো। তো সেই জায়গাটা পূরণ করতে গিয়ে দেখা যায় যে ইন্ডিয়াতে অনেকটা আমাদের দেশে এখনও ম্যানেজমেন্ট কোটা বা হচ্ছে প্রাইভেট কলেজের সেটা হচ্ছে মানে নিলামে উঠে যাওয়ার মতো কস্টিং থাকে, যে কস্টিংটা বা ডোনেশনের আকারে হোক বা অন্য আকারে হোক, যে কোনোভাবে সেই জিনিসটাতে আমরা যারা হচ্ছে চাই, মানে মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন, তারা ওই ডোনেশনের অ্যামাউন্টে আমরা বিদেশে গিয়ে পড়তে পারি। মাঝখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সাম দিতে হয়। আর যদি ডিসিপ্লিন আর হচ্ছে ডেডিকেশন থাকে তো ওই এক্সামটা কিছুই হয় না। কেন তা আমার মনে হয় যে বাইরে গিয়ে আরও বেশি এক্সপোজার পাই আমরা অ্যাবাউট আওয়ার লাইফ, আর আমাদের হচ্ছে স্টাডি, এবং হচ্ছে আরও ধারণা পাই যে বিদেশের লোকজনের সাথে মিলেমিশে এবং আমার দেশের ধারণাটা সব কিছু মিলেমিশে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা নলেজ তৈরি হয়। সেই জিনিসটা আমার মনে হয় যে বেটার, এটা চুজ করাটা বেটার মনে হয়েছে আমার পরবর্তী জীবনে। মানে প্রথমে মনে হতো যে এই জিনিসটা হয়তো আমি ঠিক করছি না, বা আমি হয়তো লোকে যেটা বলছে সেটাই ঠিক। কিন্তু আমি যখন গেলাম বাইরে থেকে পড়াশোনা করলাম, পড়াশোনা করে দেশে ফিরলাম, দেশে ফিরে সবগুলোই স্টেপস ক্লিয়ার করলাম, তখন আমার মনে হচ্ছে যে আমি বেটার জায়গাতে আছি। আচ্ছা, আর ভাষা নিয়ে কি কোনো রকম সমস্যা হয়েছিল? ভাষার সমস্যাটা তো একটু থাকেই, এটা সত্যি কথা। কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা থাকে, কিন্তু পড়াশোনাটা তো ইংলিশেই হয়। তো হ্যাঁ, এটা একটা পার্ট যদি বলা যায় যে আমি যদি করতে পারি ভাষার টাফেস্ট ল্যাঙ্গুয়েজ চাইনিজ, ওয়ার্ল্ডের টাফেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, তো সেটা যদি আমি করতে পারি সেটা যে কেউ করতে পারবে, এটা আমার কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, ভাষার একটা লিমিটেশন থাকে, তবে ইংলিশেই পড়ানো হয়। আর যে সমস্ত কলেজগুলোতে ইংলিশে পড়ানো হয় সে সমস্ত কলেজই আমাদের দেশের জন্য অ্যাপ্রুভড, সো এটা কোনো ইস্যু হয়নি। আর যখন ফার্স্ট মালদা থেকে বেরিয়ে বাইরে পড়ার চিন্তা ভাবনা নিলেন, সেই মুহূর্তটা কেমন ছিল? সেটা তখন 2012-এ আমার এইচএস হয়, আর আমি 2013-এ জুলজি অনার্স করছিলাম। 2014-এ মাঝখানে আমি দুবার ট্রাই করি ইসের জন্য, নিট ইউজির জন্য। তখন সময়টা এরকম ছিল যে সবার হাতে মোটামুটি অ্যান্ড্রয়েড এসছে, তখনও ওই ছোটো ছোটো ফোন ইউজ করা বা অ্যান্ড্রয়েড আসছে এই মুহূর্ত, এইরকম টাইম। তো আমাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস অতটা বেশি ছিল না যেরকম এখন 5G আছে বা 4G আছে, তখন 2G 3G ছিল এরকম কাছাকাছি সময়। সেই সময় হয়তো তখন একটা মনের সাহসটাও ছিল, আর হচ্ছে সঠিক গাইডেন্স। আমি মানে এক দুই জায়গায় যাই, যেমন প্রাইভেট কলেজে কিছু গেছিলাম, সেখানে যে ডোনেশন অ্যামাউন্টটা বলে, আর হচ্ছে টিভির অ্যাডভার্টাইজও দেখি। তখন মেনলি চৈতালি ম্যাডামের আজও ফ্যান আমি, কারণ মোটামুটি কত 10-12 ইয়ার্স হয়ে গেল ওনার সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, তো সেই সময় হচ্ছে দেখি যে এই যে ফি স্ট্রাকচারটা, যে ট্রান্সপারেন্সি উনি দিয়েছিলেন, যে কোথায় যাবে এবং গাইডেন্স, কেরিয়ার গাইডেন্স অ্যাকচুয়ালি কোন কোন কান্ট্রি অ্যাভেলেবেল আছে আমাদের সেই ইন্ডিয়ার জন্য, ওটা একটা ব্যাপার ছিল। যে এই কান্ট্রিতে গেলে আমি হচ্ছে এমবিবিএসটা ফুললি কমপ্লিট করে আসতে পারবো উইথ ইন্টার্নশিপ যেখানে ভ্যালিড থাকবে। তো সেই হিসাবে উনি যেরকমভাবে গাইড করেন আমি ওইভাবেই চুজ করি, এবং উনি আমাকে তো এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে যান। ওটা ওই জন্য খুব আন্তরিকতা আছে ওনার। আর কোভিড-19 সময় আপনি ওখানেই ছিলেন, তো কি কি ফেস correct, করেছেন correct. ওখানে? কোভিডে আমি উহানেই ছিলাম। এটা কেমন করে বলি, ব্যাপারটা হচ্ছে যে আমার কলেজটা ছিল ইচা, মানে উহানটা হচ্ছে ওর ক্যাপিটালটা পড়ে, মানে বুলেট ট্রেনে হয়তো 3-4 ঘন্টা এরকম। এবার হচ্ছে তখন আমার ডিগ্রি শেষ হয়েছিল, 2019-এ আমার ডিগ্রি শেষ হয়, সেপ্টেম্বরে ডিগ্রি শেষ হয়, আর আমার ইন্টার্নশিপ শুরু হয়। এই ফেজটাতে আসে কোভিড। তখন কোভিডের ফেজটাতে স্ট্রাগল তেমন কিছু হয়নি, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফুললি হেল্প করেছিল, এবং চাইনিজ গভর্নমেন্টও ফুললি হেল্প করেছিল আমাদেরকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট রেস্কিউ করে আনে, চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে খাবার দেয়,
তো ওই জায়গাটাতে অসুবিধাটা তেমন কিছু হয়নি, বাকি যে কিছুই বুঝতে পারছিলাম না। তো চৈতালি ম্যাডামের সাথে তো আমার ছিলই, মানিশ স্যার, চৈতালি ম্যাডাম যে অ্যাসপিং লাইফের যে আমাদের ডাইরেক্টরস আছেন, ওনাদের টাচেই ছিলাম। তো ওনারাই মোটামুটি গাইড করে দিচ্ছিল কী করা উচিত কী করা উচিত না, কারণ অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেটা গভর্নমেন্ট নিজেই জানতো না যে ওটা কী করা উচিত। তো সেই জায়গাটায় নতুন নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশনস এসেছিলো সেটা আমাদের থ্রুতে, মানে আমাদের সময় থেকে শুরু হয়। তো আমরাও জানি না, অ্যাডমিনিস্ট্রেটিভও জানে না, এবং গভর্নমেন্টও জানে না যে কী করা উচিত এই সময়। এই ফেজটা একটা যে ফেজ ছিল ওই সময়, হ্যাঁ ওনাদের গাইডেন্স তো ছিল অবশ্যই। তো ওটা থেকেও বেরিয়ে এসেছি, কোনো কিছু মনে হয়নি। আর ওখানকার হোস্টেল নিয়ে কিরকম? হোস্টেলে ওয়ার্ল্ড ক্লাস হোস্টেল না, কারণ চাইনিজদের কোনো কলেজই প্রাইভেট কলেজ না, সবটাই গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এবং সব কিছুই গভর্নমেন্টের আন্ডারে, ক্যান্টিনও গভর্নমেন্টের আন্ডারে। হয়তো খাওয়া দাওয়া কেমন ছিল? সব রকম খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, বিদেশি খাবার পাওয়া যায়, চাইনিজ খাবার পাওয়া যায়, সব রকমের। আর মেনলি চাইনিজরা, আমি যেমন ভেতো বাঙালি, তো চাইনিজ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভাত মানে চাল ওরাই উৎপাদন করে, তার ফলে কিছু অসুবিধা হয়নি, নিজেরাও রান্না করা যায়। এই চিন্তা ভাবনাটা কিভাবে হলো যে আপনি ডাক্তার হবেন? আগে কি ফ্যামিলিতে কেউ ডাক্তার ছিলেন আপনার? না, ডাক্তার আমার ফ্যামিলিতে রেজিস্টার্ড ডক্টর তো কেউ ছিলেন না, তবে আমার একটা মায়ের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে ডাক্তার বানাবো। আর আমি তখন বুঝতাম না, কারণ তখন আমি ছোট, আমি কি কেরিয়ার করা উচিত সেইটা বোঝার জন্য তো একটা ক্যাপাবিলিটি লাগে। আমার কাছে সবই কিছুই ভালো লাগতো, যাই পড়তাম সেটাই ভালো লাগতো। নিজে কোনটা নিয়ে এগাবো সেরকম করে আলাদা করে কিছু ছিল না, যেটা মনে করো যে আমি এটাই আমার ভালো লাগে, এটা ভালো লাগে না, এরকম কিছু ছিল না। যেটা দেবে সেটাই ভালো লাগে, এরকম একটা কন্ডিশন ছিল। তার ফলে আমার কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, প্রথমে যখন ভাবলাম যে মা বললো যে ডাক্তার হওয়া উচিত, তখন আমি ব্যাপারটাকে নিয়ে ভাবলাম। আর তারপরে ম্যাডামের সাথে আমি কনসাল্ট করলাম, তখন আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আজও আমার এটা মানে একটা ড্রিম, একটা প্রফেশন। আই লাভ মাই প্রফেশন টু মাচ। আর ব্যাপার হলো প্রথমে অনেক ছেলেপেলেদেরকে আমি আমাদের ব্যাচের ছেলেপেলেদেরকে দেখেছি, যারা প্রথম দিন আমার সাথেই গেছে। তারা হয়তো কনফিডেন্ট ছিল না, বা কান্নাকাটি করেছে বাড়িতে, বাবা মায়ের জন্য হোম সিকনেস তাদের ছিল। আমি কনফিডেন্ট ছিলাম, কারণ জানি না কেন ম্যাডামরা কীভাবে কাউন্সিল করলো, আমি কনফিডেন্ট ছিলাম। আমি খুব এনজয় করেছি প্রথম কিছু উইক, এবং থেকে তারপরে মোটামুটি থার্ড ইয়ার পর্যন্ত খুব এনজয় করেছি, পড়াশোনা করেছি। আর মাথায় একটা ওই টেনশনটা ছিল এফএমজি দিতে হবে, যার ফলে আরও বেশি শুধু পড়াশোনাই করেছি। হয়তো আমার ইউনিভার্সিটির একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম আছে, যেটাকে 3 গর্জিয়াস ড্যাম বলে, ঠিক আছে? ওই ড্যামটা ওয়ার্ল্ডের লার্জেস্ট, এবং ওটা দেখতে যায় মানুষ। আমি হয়তো 20 মিনিট দূরে, ওটা আমি যেতে পারিনি দেখতে। তো 4th ইয়ার 5th ইয়ার খুব হেক্টিক ছিল। তারপরে পড়াশোনা হবে, এফএমজির জন্য প্রিপারেশন নাও, তারপরে এফএমজি ক্লিয়ার করা। তো ওখানে কলেজে গিয়ে ওখানকার ফ্রেন্ড হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, এইখান থেকে বন্ধুত্ব করে পাঠিয়েছিল আমাকে, তো ব্যাপারটা এরকম ছিল। হ্যাঁ, কারেক্ট। আর আমাদের টোটাল প্রসেসিংটা আপনার জন্য কেমন ছিল? কেমন সাপোর্ট পেয়েছে? খুব ট্রান্সপারেন্ট। আমার কাছে একটা জিনিস, এই যে বললাম যে আমার মোটামুটি কত বছরের সম্পর্ক, 12 বছরের সম্পর্ক। 12 বছরের সম্পর্কতে এই জন্যই সম্পর্কটা আছে যে ট্রান্সপারেন্সি ছিল। আর টিল ডেট, আজকে পর্যন্ত, আজকে আমি ডক্টর হয়ে গেছি, সিনিয়র ডক্টর, আমি একজন আইসিইউ ইনচার্জ। তারপরে আমার ওই সম্পর্কটা ওই আগের জায়গাটাতেই আছে, কারণ প্রচণ্ড ট্রান্সপারেন্ট। এবং আমাদের সাথে যারা গেছিলো তারাও অন্য এজেন্সির থ্রুতে এসেছে, তারাও হয়তো ওই ম্যাডামের কাছ থেকে হেল্প পেয়েছে বা স্যারের কাছ থেকে হেল্প পেয়েছে, এরকম। বাকিদের আর খুঁজে পাওয়া যায় না এরকম। তাহলে আপনার পুরো জার্নিটা খুবই ভালো কেটেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে সঙ্গে এমবিবিএসটা হয়েছে, আর লাইফের লেসেন, আর অনেকগুলো ফেজ দেখেছি। হয়তো মানুষ 70 বছরে ওই ফেজ অফ লাইফ দেখেনি। কারেক্ট, একদম তাই হয়েছে যে আমি এখান থেকে যাচ্ছি, তখন চায়না, ইউক্রেন রাশিয়ার একটা টেনশন শুরু হলো, তখন আমি চায়না চুজ করলাম। আবার চায়নাতে গেলাম, চায়নাতে গিয়ে পড়াশোনা করলাম। ওখানে অন্যান্য অনেক দেশের লোকজনের সাথে মেলামেশা করলাম, রাশিয়ায়, আমেরিকা, এই সমস্ত, আফ্রিকা, বাংলাদেশ, নেপাল, সব রকম টাইপের মানুষ একসাথে মিক্স হয়ে থাকলাম। ওখানে আরও এক্সপোজার হলো। আবার তারপরে কী হলো যে তারপরে কোভিড আসলো, আবার একটা আলাদা টাইপের এক্সপিরিয়েন্স, রেস্কিউ হয়ে আসলাম। সবার জীবনে হয়। ওভারঅল যদি বলি, হ্যাঁ, এটা খুব আলাদা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আর আমাদের যিনি
যারা এখন যেসব স্টুডেন্টরা এরপরে এমবিবিএস করতে চাইছে অ্যাব্রডে, তাদের জন্য আপনি কি বলবেন? আমার কাছে একটা জিনিস মনে হয় যে যদি ডেডিকেশন থাকে, তাহলে তাহলে আমার মনে হয় বিদেশে গিয়ে করা উচিত। কারণ আমাদের যে কারিকুলামটা থাকে, আমাদের হয়তো, আমি আমার ট্রান্সক্রিপ্টের রেজাল্টটা হয়তো দেখাচ্ছি না এখন, ব্যাপারটা হচ্ছে ওখানে যদি দেখো তুমি, ওখানে দেখবে যে আমেরিকান স্টাইলে পড়ানো হয়েছে, আমেরিকান সাবজেক্টসের মতোই ভাগ করে করে পড়ানো হয়েছে। আর হচ্ছে কোনো জায়গায় এরকম ফেজ নাই যে আমার জানা মতে যে জায়গাটাতে হয়তো একটু হলেও আমি দুর্বল ওই জায়গাটাতে। তো ওই জিনিসগুলো হ্যাঁ একটা ট্রান্সপারেন্সির মধ্যে আছে, না আমার এখানে কোনো কোনো জায়গায় কোনো দিতে ব্রাইব দিতে হয়েছে, না কাউকে রিকোয়েস্ট করতে হয়েছে, না কিছু। যেখানে পাস করেছি সোজা পাস করেছি, আবার ফেল করেছি তো আবার রি এক্সাম দিয়েছি, হয়তো সেই জায়গাটাতে আরও বেশি নলেজ হয়েছে আমার। আমার মনে হয় বাইরে গিয়ে তখন পড়া উচিত যখন হচ্ছে নিজের মনের ডেডিকেশনটা, যে আমি পারবোই, আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে আটকাতে পারবে না। তো আমি সেরকমই ডেডিকেটেড, আজও আমি ডেডিকেটেড অতটাই। কারণ আমি পরে এফএমজিদেরকে পড়িয়েছি, এটা ঠিক কথা যে আমি এফএমজি স্টুডেন্টদেরকে আমি পরে পড়িয়েছি, অনেকজনকেই পড়িয়েছি এবং ফ্রি অফ কস্ট পড়িয়েছি তখন। তো তারাও জানে। আর আমার মনে হয় যে যদি ইচ্ছা হয় কোনো কিছু না, নিট পিজি, এফএমজি, নিট এসএস কোনোটাই, কোনো পরীক্ষাটাই আটকাতে পারবে না কাউকে। আর এটার জন্য কলেজ ম্যাটারই করে না, এটা নিজে কীরকম পড়াশোনা করেছে বা ডেডিকেটেড, ওটা ম্যাটার করে। থ্যাংক ইউ এতগুলো ইনফরমেশন শেয়ার করার জন্য আমাদের সবাইকে, আমাদের যারা সাবস্ক্রাইবার যারা আছে তাদেরও বুঝতে সুবিধা হলো। তাহলে যদি আপনারা এমবিবিএস অ্যাব্রডের জন্য ভাবছেন, শুধু চায়নাতে নয়, বাংলাদেশ, নেপাল, রাশিয়া, উজবেকিস্তান, জর্জিয়া, সব জায়গার জন্য, যে কোনো কান্ট্রির জন্য যদি আপনাদের গাইডেন্স প্রয়োজন হয়, আমরা যে কোনো কান্ট্রিতে যেসব স্টুডেন্টরা আমাদের গেছে সেই সব স্টুডেন্টদের সাথেও আমরা আপনাদের কথা বলাতে পারি। যদি আপনাদের আমাদের হেল্প প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করুন আমাদের অ্যাসপায়ারিং লাইফের সাথে 9830717655 নাম্বারে। থ্যাংক ইউ।